থ্যাংক ইউ সুদীপ। আসলে একদম শেষ বক্তা হওয়ার সমস্যা হচ্ছে কিছু বলার থাকে না, যেগুলো বলবো ভেবেছিলাম সব বলে দিচ্ছি। তো আপনাদের কি আমাকে 5 মিনিট শোনার ধৈর্য আছে? দেখুন, আমি শ্রীলঙ্কার সম্বন্ধে বেশি কিছু বলছি না, কারণ প্রত্যেকের যে এক্সপিরিয়েন্স হয়েছে আমারও তাই এক্সপিরিয়েন্স হয়েছে। এটা একটা অ্যামেজিং ব্যাপার ছিল। আর ভেস্টিজ এমন একটা প্রোগ্রাম বা এমন একটা ইনভিটেশন আমাদেরকে ডেকেছিল, এটা ফার্স্ট টাইম 22 বছরে ভেস্টিজ লিডার্সদেরকে 173 জন লিডারকে ফ্লাই করে নিয়ে গেছে সেলিব্রেট করার জন্য। সো ভেস্টিজ আসলে একটা ওই যে অ্যাক্টিভেট $1 বিলিয়ন মাইন্ডসেট যেটা বলেছে, ভেস্টিজ একটা নিজে সেটা করে দেখিয়েছে যে ভেস্টিজ $1 বিলিয়ন যাবে, সেই পথে কিন্তু আমরা এগোচ্ছিলাম। এবং ওখানে আমার দেখে খুব ভালো লেগেছে যে ওখানে লিডার অফ অপোজিশন এসেছিল আমাদের ওই প্রোগ্রামটাতে, মানে শ্রীলঙ্কার যে বিরোধী দলের নেতা যে আছে পার্লামেন্টে তিনি এসেছিলেন এবং তিনি ওখানে প্রায় অ্যাপিল করছিলেন যে আপনারা আসুন শ্রীলঙ্কাতে ইনভেস্ট করুন। শ্রীলঙ্কার ইকোনমিক সিচুয়েশন খুব একটা কিন্তু ভালো না। ওখানে 36 টাকা, আমাদের 36 টাকা, আমাদের 100 টাকা। ইন্ডিয়া এত $1 বিলিয়ন ওদেরকে দিয়েছে, সেখানে সার্ভাইভ করেছে। সো আমরা আসলে অনেক দেশের জন্য উদ্ধার করব, কিন্তু প্রবলেম হচ্ছে আমার দেশ তো আরেকটা দেশকে উদ্ধার করছে, কিন্তু আমরা নিজেরাই ভাবতে পারি না যে আমি আমার নিজের ফ্যামিলিটাকে উদ্ধার করতে পারি, আমি আমার সমাজটাকে উদ্ধার করতে পারি, আমি আমার ডাউনলাইনদেরকেও উদ্ধার করতে পারি। ঠিক আছে? সো ইট ইজ অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। দেখুন, কে 60 পিবি বলে কোনো সিএনসি ছিল নাকি? ছিল ছিল ডিলিট করে দিই, ভুলে যাচ্ছি। কোম্পানি সেটা আপনাকে দিয়েছিল বলে আমরা পেয়েছিলাম। কোম্পানি যদি প্রথম দিনই বলতো যে 150 পিবি, আজকে এত কথা আমরা বলতাম না। আপনার ছেলেকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করিয়েছে, তার বেতনটা 5,000 টাকা থেকে 7,000 করে ফেলেছেন, ছাড়িয়ে নিয়ে চলে আসবেন নাকি? সো দেখুন, লাস্ট সেমিনারে আমরা একটা ওয়ার্ড আমার খুব ভালো লেগেছিল, যেটা কুলদীপ বলছিল যে স্মার্ট লিডার আর হচ্ছে ইনোসেন্ট লিডার। স্মার্ট লিডার যারা ক্যালকুলেট করছে, আমি আপনাকে এখনই ক্যালকুলেট করে বলতে পারি যে আপনি যদি 4,500 পিবি জয়নিং এর থ্রু দিয়ে করেন, আপনি অনেক কম টাকা রোজগার করবেন যদি আপনি আমাদের প্রিভিয়াস আমাদের যে প্ল্যানে রিপারচেজে আসতো। এই অঙ্ক তো সবাই জানে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে কোম্পানি এটা ভেবেচিন্তে আপনাকে দিয়েছে, কেন দিয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং এর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফি হচ্ছে প্রোডাক্টস গিভস ইউ প্রফিট, নেটওয়ার্ক গিভস ইউ স্টেবিলিটি। প্রোডাক্ট থেকে আপনি প্রফিট আর্ন করবেন, এটা শিওর, বাট আপনার নেটওয়ার্ক আপনাকে স্টেবিলিটি দেবে। আমরা আমার আপলাইন, রেড আপলাইন আপনার ম্যাম প্রায় কোভিডের সময় থেকে কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ বলবো না, ফোনে ছিলেন, অনলাইনে ছিলেন, যেহেতু দেবদার শরীর খারাপ ছিল, উনি বেরোতে পারতেন না। টোটাল লাস্ট 5 বছরে উনি ট্যুর করেছেন 4টে থেকে 5টা মাত্র, কারণ এভরি উইকে দাদাকে 2-3 বার করে ডায়ালিসিস করাতে হতো। বাট কোনো মাসে ওনার চেক বন্ধ হয়নি। ওনার চেক, ওনার ভিএমসিএম ক্রাইটেরিয়া বা ওনার ইনকাম, ওনার ফ্যামিলির প্রতি ওনার রেসপন্সিবিলিটি, কোনো কিছুতেই আঁচ আসতে দেয়নি ভেস্টিজ। এটা হচ্ছে আসলে রিয়েলি নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ার। বিকজ উনি লিডার ক্রিয়েট করেছেন, উনি নেটওয়ার্ক ক্রিয়েট করেছেন, সে কারণেই হয়েছে। আর আমরা এখনো পড়ে আছি 60 পিবি কে করবে না। আমাকে আবার একজন ডাউনলাইন বলেছে, স্যার দাম বেড়ে গেছে, কেউ তো প্রোডাক্ট নিচ্ছে না। বললাম যারা নিচ্ছে না তাদের কাছে নতুন কাস্টমারের কাছে যাও, সে তো আর পুরোনো দাম জানে না। সে কি জানে? আপনি যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন নতুন কাস্টমারের কাছে গেলে কাস্টমারকে জানে এটা কালকের দাম কি ছিল? বাট একটা কথা কিন্তু কেউ বলছে না, যখন জিএসটি কমে গেছিল ভেস্টিজ প্রোডাক্টের দাম কমিয়েছিল কিনা? তাহলে আমাদের কোম্পানিতে তো এই হিস্ট্রিটা আছে। যখন কোম্পানি দেখেছে দাম কমাতে পারবে তখন কমিয়েছে, এখন দেখা যাচ্ছে দাম কমাতে পারছে না বা বাড়াতে হচ্ছে তাই বাড়াচ্ছে। আবার যদি কোনো ধরনের সিচুয়েশন নর্মাল হয়ে যায়, আবার যদি র মেটেরিয়ালের কস্ট কমে আসে, তাহলে আমার বিশ্বাস আছে যেটা কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাক্টের প্রাইস কমতে পারে। সো আসলে এই বিজনেসটা তো কস্ট প্রোডাক্টেরই নয়, এই বিজনেসটা তো আমার স্বপ্নে। আমি কি 60 পিবি 100 পিবি 10 টাকা 30 টাকা 40 টাকা দামের জন্য আপনার স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করবো? না।
করবো আমরা কেউ? করবো না। লোককে বোঝাতেই পারে না যে এটা সেলসম্যানশিপের বিজনেস নয়, এটা সেলসম্যানশিপের বিজনেস নয়, এটা আমার একটা স্বপ্নকে দেখুন। আমি আজকে আমার প্রায় 27 ইয়ার্স হয়ে গেল। 1999 সাল যখন আমি ডিরেক্ট সেলিংয়ে আসি, তখন আমি স্টুডেন্ট ছিলাম, ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়নি। আমি শুধু এসেছিলাম কিছু লোকের টেস্টিমোনিয়াল দেখে, কোনো প্রোডাক্ট দেখে আসেনি, কোনো প্ল্যান সেদিন বুঝিনি। যে লোকে বলছে আমি পার্ট টাইম করি, 8,000 টাকা ইনকাম করি, তখন তো 50,000 টাকা ইনকামও শুনিনি। আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এসেছি তখন 1 লাখ টাকাও ইন্ডিয়া থেকেও রোজগার করতো না মান্থলি। সো সেই সময় থেকে এটা একটা বড় স্বপ্ন ছিল, যেখানে আমরা একটা লোক যার কাছে অনেক অর্থবিত্ত নেই। আজকে যদি আমার বাবার কাছে এত টাকা থাকতো যে আমার 5টা হোটেল আছে, 2টো পেট্রোল পাম্প আছে, তাহলে আমি হয়তো বিজনেস কথা নাও ভাবতে পারতাম, বিকজ আমার কাছে তো আসলে অনেক কিছু আমি পেয়ে গেছি। এখানে যারা ম্যাক্সিমাম লোক আসে তারা সবাই যে আমি বলবো যে গরিব লোক আসে তা নয়, তাদেরও রাইট আছে এখান থেকে বড় টাকা রোজগার করার। আমি কিন্তু গরিব ছিলাম, আমি খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিলাম, যখন আমি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমার বাড়িতে বেচতে পারতাম, বাট আমার কাছে স্বপ্ন ছিল। ওই প্রোডাক্টের দাম তখন আমার কাছে অনেক। আমি 2 টাকার পাউচ পাওয়া যেত না, 2 টাকার পাউচ কিনে নিয়ে যেতাম শ্যাম্পু করার জন্য। তো আমার বাড়িতে আমি 350 টাকা তখন শ্যাম্পু বেচতে পারবো? কিন্তু আমি তো ওই শ্যাম্পুর দাম দেখে পালিয়ে যাইনি এই বিজনেস। আমার এটা টার্গেট ছিল যে একদিন আমার ফিনান্সিয়াল সিচুয়েশন এমন করতে হবে যেন আমাকে 2 টাকার পাউচ না কিনতে হয়, আমি যেন আমার বাড়িতে 500 টাকার শ্যাম্পু ব্যবহার করতে পারি, 500 টাকার শ্যাম্পু ব্যবহার করতে পারি। তো সুতরাং এটা ভাববেন না যে আমার টিমের লোকের রিয়াকশন সবকিছুতেই দেবে, সবকিছুতেই রিয়াকশন লোকে দেবে। কেউ রসগোল্লা দেবে, কেউ ডিম দেবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কোন জিনিসটাকে কিভাবে নেবেন, আপনার ব্রেনে কিভাবে ঢোকাবেন, সেটাকে চিন্তা করতে হবে। আজকে এটা কত বড় অপরচুনিটি। অনেক লোক বলতো না, আমাকে তো আমার ডাউনলাইন অনেকে বলতো, স্যার 1801 কেন করতে হবে, যে 1200 করছে তাকেও টাকা দিয়ে দিন না, কি অসুবিধা আছে, 1200 মতন করে দিন, সাইড ভলিউম, সুপার ডিরেক্টর। তো কমাতে বলতো না। আসলে যারা লেভেল রিচ করতে পারতো না, তার টিমে বিজনেস হয়ে গেল, ইনকাম পেতো না। বাট এখন তো সুযোগটা এসছে, তাকে বলুন ম্যাচিং পয়েন্টস, সে যদি 2টো জয়েনিংও করাতে পারে, 600 পয়েন্টের ম্যাচেও করতে পারে, তাহলে তার কাছে কিছু টাকা আসবে। সে লেভেল করতে না পারলেও তো টাকা আসবে। তাহলে সেই লোকগুলোর জন্য সুযোগ। কত ডাউনলাইন আছে যারা কোয়ালিফাই করতে পারছে না, তাদেরকে রিভাইভ করার জন্য যে স্কোপ দিয়েছে সেদিকে নজর নেই, সেদিকে কিন্তু আমাদের নজর নেই। সো আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে প্রোডাক্টস গিভস ইউ প্রফিট, নেটওয়ার্ক গিভস ইউ স্টেবিলিটি। যদি আপনার লোক নিরন্তর না আসতে থাকে, একটা সাইকেলের যদি একটা চাকা ঘুরে সাইকেলটা এগোবে না, হুমড়ি খেয়ে পড়তে হবে না? আমরা নেটওয়ার্কে ম্যাক্সিমাম লোক হুমড়ি খেয়ে পড়ছি না কেন? এত লোক কম কেন? আমাদের এত অ্যাচিভার্স কম হচ্ছে, বা আমরা লোককে ধরে রাখতে পারছি না। তার কারণ হচ্ছে হয় কেউ ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু প্রোডাক্ট বেচতে, আর প্রোডাক্ট বেচতে বেচতে হাঁপ পেয়ে যাচ্ছে, অথবা শুধু লোককে জয়েন করিয়ে যাচ্ছে, কাউকে প্রোডাক্ট ইউজেস শেখাচ্ছে না, সেও কি হচ্ছে টায়ার্ড হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। এটা যে ব্যালেন্সিং, সাইকেল চালানোর জন্য যে ব্যালেন্সিং, যে একটা প্রোডাক্টের চাকাটাও ঘুরতে হবে আর নেটওয়ার্কের চাকাটাও, স্পন্সরিং এর চাকাটাও ঘুরতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আর ভুলে গেছি বলেই কোম্পানি এই অফারটা আমাদেরকে দিয়েছে যে 10% মাত্র স্পন্সরিং হচ্ছে, 90% রিপারচেজ। আমরা সবাই রিল্যাক্সড। কেন রিল্যাক্স জানেন? জীবনে তো কোনোদিন ভাবিনি 50,000 টাকা ইনকাম করবো, কিন্তু এখন মাসে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা চলে আসছে, তবে রিল্যাক্সড। কিন্তু আমার এটা ভাবনা নেই যে আমি 2 লাখ কেন, আমি যেমন আজকে 5 লাখ 10 লাখে পৌঁছেছি, আমার নিচে লোকগুলোকে পৌঁছানোর চেষ্টা করি। আপনারা দরকার না হতে পারে, আর আপনার কাছে এক্সট্রা যদি 20, 30, 40 লাখ চলে আসলো, কিন্তু ওই লোকগুলোর জন্য ছোটা উচিত, ওই লোকগুলোর জন্য মুভমেন্ট শুরু করা উচিত। সো সেই কারণে আমি একটা জিনিস এটা বুঝি যে ম্যানেজমেন্টের একটা খুব বাজে কথা আছে, কথাটা শুনতে খুব খারাপ লাগে, তারপরেও বলি, শুনবেন যদি কিছু মনে না করেন। যে একটা কথা আছে, আই হ্যাভ হায়ার্ড ডগ, হোয়াই শুড আই বার্ক।
আমি একটা যখন কুকুর কিনেইছি তাহলে আমি ঘেউ ঘেউ করবো কেন? আমার কুকুরটা ঘেউ ঘেউ করবো। এটা ম্যানেজমেন্টে খুব নোংরা বা এটা শুনতে খারাপ লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই। সো আমার বক্তব্য হচ্ছে যে আমার কোম্পানি যখন এত মাথা লাগিয়ে একটা প্ল্যান বার করেছে, আমার তো এক্সপার্ট হওয়ার দরকার নেই এটাতে কি ভুল আছে কি ঠিক আছে। যদি এটা ভুলও হয় কোম্পানি শুধরে নেবে, আর যদি ঠিকও হয় তাহলে আমার এবং কোম্পানির দুজনেরই ভালো। তো আমরা কোম্পানি যেটা দিয়েছে সেটার উপর ট্রাই করে যদি আমরা সেটার বিজ্ঞানটা বুঝি, আর সেটা কি করলে চেক পারবে সেটা যদি আমরা একটু বুঝি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হবে। আমি 1 মিনিট সময় নেব, বুঝতে চান যে এই প্ল্যানে কিভাবে ম্যাক্সিমাম টাকা আর্ন করবেন? বুঝতে চান? সবার থেকে 100 টাকা করবেন। ব্যাপারটা হচ্ছে আপনার রিপারচেজ পিভি, আপনি জাস্ট ক্যালকুলেট করুন কত রিপারচেজ পিভি আপনার ছিল। আপনার এই মাসে 10 তারিখের পর কারোরই অবাক হওয়ার কিছু নেই। যদি আপনি চেক আপনার কমে যায়, তার মানে আপনি অঙ্কটা বোঝেননি। ঠিক আছে, এবার আমি আপনাদের অঙ্কটা বোঝাচ্ছি। আপনার কাজ হচ্ছে আপনার রিপারচেজের বিজনেস যেন না কমে। আপনি যা পিভি করেছিলেন সেই পিভি যেন আপনার হয়, আর আপনার স্পন্সরিং পিভি যেন আপনার অ্যাডিশনাল হয়। তাহলে আপনার চেক 11% বাড়বে, তাহলে আপনার চেক একমাত্র বাড়বে। আর যদি সেটা আপনি না করেন, শুধু ম্যাচিং করার গল্পে চলে যান, ঠিক আছে, ম্যাচিং করার গল্পে চলে গিয়ে আমার রিপারচেজের অর্ডারটাও বাড়ির কাজের লোকের নামে জয়েন করে দিলাম, ফলস জয়েনিং করালাম করি। আমি যদি বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে চাই, কিছু টাকা ইমিডিয়েট হয়তো ইনকাম করবেন, কিন্তু আপনি বিগ 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 লুজার হবেন ফিউচারে। আপনার নেটওয়ার্ক ডেড হয়ে যাবে। সো এটা নয় যে কোম্পানি আমাকে একটা অ্যাডিশনাল ইনকাম দিয়েছে মানে আমি আমার ক্যারিয়ারের যে প্ল্যানটা আছে, বা আমার যে এক্সিস্টিং সিএনসি গুলো আছে, আমার যে এক্সিস্টিং বিজনেসটা আমার টিম থেকে হয়, সেই বিজনেসটাও আমার যেমন বাড়ানো উচিত, এটা অ্যাডিশনালি প্ল্যান করা উচিত। তবেই কিন্তু আমার চেক বাড়বে, আদারওয়াইজ বাড়বে না। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি লাস্ট বলবো, সেটা হচ্ছে যে দেখুন, এই বিজনেসটা কোম্পানি একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ ম্যানেজমেন্ট যত ভালো সিদ্ধান্ত নেয়, ম্যানেজমেন্ট যত ভালো প্রোডাক্ট লঞ্চ করে, যত ভালো ইনফ্রাস্ট্রাকচার দেয়, এটার উপর এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কিন্তু আপনার বিজনেসে ম্যানেজমেন্টের কোনো রোলই নেই, বিকজ ইউ আর দ্য সিইও অফ ইউর বিজনেস। আপনার নেটওয়ার্কটা কিরকম হবে এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এটা গৌতম বালি স্যারের উপরে ডিপেন্ড করবে না, এটা ত্রিদীপ স্যারের উপরে ডিপেন্ড করবে না, এটা আর কারোর উপরে ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে একমাত্র আপনার উপর, যে আপনি আপনার নেটওয়ার্ককে কি শেখাচ্ছেন, আর আপনি আপনার নেটওয়ার্কটাকে কিভাবে পরিচালনা করছেন, তার উপর আপনার বিজনেস। ম্যাক্সিমাম লোকে তো দেখেছো অফিসে লোক নেই, কারোরই বিজনেস হচ্ছে না। আসলে ওর হচ্ছে না, ওর হচ্ছে না, তো কারোর হচ্ছে না বলে হবে? আমি জানি না আপনারা আমাকে কতজন দেখেন অফিসে আসতে, খুব কমই আমি আসি। আসলে বাড়িতে বসে আমি ঘুমোই, আমার কোনো কাজ নেই, কাজ করতে ইচ্ছে করে, আমি লেজি। ব্যাপারটা একদমই তা নয়। আজকে রাত 10টাতেও আমাকে এটা জুম করতে হবে। আর এই অফারটা আসার পর মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। খারাপ এই কারণে দেখেছেন কত রোগা হয়ে গেছে, পেট কমে গেছে, ঠিক আছে। তার একটাই মাত্র কারণ এত বেশি মিটিং করতে হচ্ছে, এত বেশি ট্রাভেলিং করতে হচ্ছে, এত বেশি এক্সেসিভ লোককে বোঝাতে হচ্ছে। কারণ সব টিমের মধ্যে, শুধু আপনার আমার টিমের মধ্যে না, সব টিমের মধ্যে কিছু একদম ইন্টেলিজেন্ট, মানে কি বলবো, নিউটনের মতনই ট্যালেন্টেড কিছু ডাউনলাইন আছে। তারা এমন এমন প্রশ্ন নিয়ে চলে আসে যে ঠিক আছে, যে তাদের আপনি কি বোঝাবেন, কি উত্তর দেবেন, সব বুঝে গেছে, সব বুঝে গেছে। আচ্ছা, আমি একটা হঠাৎ করে একটা প্রোডাক্টের দাম একটা কোম্পানি যদি করে দেয় একটা ইলজিক্যাল একটা প্রাইস, তাহলে তো কোম্পানি তো জানে যে প্রোডাক্টটা বিক্রি হবে না, তাই না? তো কোম্পানির ঘরে তো এই প্রোডাক্টটা 1 লাখ পিস আছে, কোম্পানি তো পুরোটাই লস। তো সুতরাং আমরা তো মাথা লাগাবো কেন? এমন একটা বিজনেস করতে এসেছি, কোনো কিছু তো মাথা লাগাবো না বলে। আজকে দোকান করলে সেলামি দিতে হতো, স্টক রাখতে হতো, ইনভেস্ট করতে হতো, ব্যাংক থেকে লোন নিতে হতো, লোনের পেমেন্ট দিতে হতো, কিচ্ছু করতে হয়। কত টাকা স্যালারি দিয়েছেন ত্রিদীপকে? ত্রিদীপ আপনার জন্য কতগুলো মিটিং করেছে, দেওয়া উচিত না স্যালারি? দেখো কোনোদিনও বিল নিয়ে আসেনি, এরকম তোমার টিম এতগুলো মিটিং করেছে, এত টাকা দাও। সে টাকাটা কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে।
আপনার জন্য প্রোডাক্টকে লঞ্চ করছে, কোম্পানি করছে। আপনার জন্য পুরো সফটওয়্যার ম্যানেজ কে করছে, কোম্পানি করছে। আপনি নিজের মোবাইলে শুধু পিপিটা কিছুক্ষণ পর পর আপডেট করে দেখতে পাচ্ছেন, কে করে দিচ্ছে, কোম্পানি করছে। কিন্তু কোম্পানির পেছনে কিন্তু কোম্পানির 500 লোককে বসিয়ে রেখে স্যালারি দিচ্ছে। সো আমার জন্য এত বড় একটা অফিস করে দিয়েছে, আজকে এত বড় একটা ট্রেনিং রুমে এসে মিটিং করে 1 টাকাও দিই আমরা দিই না। কে আপনার জন্য ইনভেস্টমেন্টটা করবে? নিজের কোম্পানি কি করতে হতো, কত টাকা ইনভেস্ট করতে হতো? সো বিজনেসম্যানের মতো আমরা আসলে ভাবতে শিখিনি। যদি আমরা বিজনেসম্যানের মতন ভাবতে শিখতাম, তাহলে ছোটখাটো এই পয়েন্টসগুলো নিয়ে আমরা ডিসকাশনও করতাম না, আমরা শুধু গ্রোথের কথা ডিসকাশন করতাম। আর একটা কথা বলে রাখি যে টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। কঠিন সময় চিরদিন থাকে না, কিন্তু কঠিন লোক চিরদিন বেঁচে থাকে। ঠিক আছে, আপনি যেদিকে হাওয়া সেই হাওয়া বুঝে চলতে থাকবেন। ঠিক আছে, সবাই বলছে এটা ভালো তো ভালো না, বুঝে শোনা বলুন ভালো। আমি বলছি বলে আপনাকে একটা জিনিস ভালো মানতে হবে প্রয়োজন নেই। 5 বার প্রশ্ন করতে পারেন, বুঝতে পারেন, নিজেকে আগে কনভিন্স করুন। আপনি মুখে এখানে খুব মোটিভেশন নিয়ে গেলেন, বাইরে গিয়ে বললেন না না উনি তো অত টাকা ইনকাম করেন, তো অত লোকের নেটওয়ার্ক, এখন অনেক বড় বড় কথা বলছেন। এই হাতটাতে যদি হাত দিয়ে কেউ, আমি ছোবার আহ্বান জানাচ্ছি না, মানে বলছি আর কি, কড়া পড়ে গেছিল বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে। আমি একদিন স্টোরি শুনছিলাম, আমার প্রোগ্রামে এসেছিল, দেখেছো কথা বলতে বলতে নামটা মাথায় আসছে না, বিকাশ, হ্যাঁ বিকাশ উচাই। কি ওয়ান্ডারফুল স্টোরি। আজকে এত বড় একটা এক্সাম্পল দেখুন, সুন্দরবনে বাড়ি, আজকে ছেলে কোথায় জানেন? আমেরিকা। এটা হচ্ছে পাওয়ার অফ ভেস্টিজ। ইয়েস। সো আমি এই স্বপ্নের কথা ভাববো না, এগ্রিকালচারে কোন প্রোডাক্টের কি হয়েছে সেটা নিয়ে ভাববো। বাকিটা আপনাদের উপর। আপনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে আমি নিজে, নাকি না? আমরা প্রত্যেকে নিজে। সুতরাং আপনাদের বুদ্ধিমত্তার উপর আমি ছাড়লাম, কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না আপনার ভালো। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।